17 বছরের এই ছেলেটি যুদ্ধের প্রতি প্রচুর ফ্যাসিনেশন থেকে যোগ দেয় প্রথম বিশ্বযুদ্ধে, কিন্তু যোগ দেওয়ার পর থেকে সে যা দেখতে পায় তাতে যুদ্ধে আসার ইচ্ছা তার ভালোভাবে মিটতে থাকে। চোখের সামনে এমন মৃত্যু আর নৃশংসতা দেখতে দেখতে সে উপলব্ধি করতে থাকে যুদ্ধের ভয়াবহতা। শেষ পর্যন্ত তার সাথে কি ঘটে তা জানতে দেখতে হবে পুরো ভিডিও। বলছিলাম 2022 সালে রিলিজ হওয়া অসাধারণ যুদ্ধের মুভি অল কোয়াইট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্টের কথা। আজ অনেকদিন পর যুদ্ধের মুভি, তাই আর কোনো প্যাচাল না বাড়িয়ে চলো শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। সালটা 1917। প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার প্রায় 3 বছর পার হয়ে গেছে। এই সময়টায় জার্মানি নাৎসি বাহিনী এবং পশ্চিমা মিত্র শক্তির মধ্যে ফ্রান্সের ওয়েস্টার্ন ফ্রন্টে মারাত্মক এক রক্তক্ষয়ী যুদ্ধ চলছিল। ঠিক এমনই এক ব্যাটেল গ্রাউন্ডে জার্মানি বাংকারে অবস্থান করছিল 17 বছর বয়সী এক বালক। যুদ্ধে অংশ নেওয়ার জন্য পূর্ণ উদ্যমে মিলিটারিতে যোগ দিলেও বাংকারে এসে সে যা দেখতে পায় তাতে তার চেতনা শক্তি প্রায় লোপ পাচ্ছিল। আশেপাশে তীব্র গোলাগুলি, বোমা বিস্ফোরণ এবং এত মানুষের মৃত্যু দেখে সে কি করবে তা বুঝে উঠতে পারছিল না। তার আশেপাশের যোদ্ধারা একের পর এক গুলি খেয়ে মরতে থাকলে সেই অবস্থাতেই কমান্ডার তাকে যুদ্ধ করার জন্য বাংকারের উপরে ছেড়ে দেয়। ছেলেটা প্রচন্ড ভয় নিয়ে নিজের জান হাতে গোলাগুলির মধ্যে দৌড়াতে থাকে। তার আশেপাশে ততক্ষণে লাশের এক বিশাল স্তূপ হয়ে গেছে। শেষে হুমড়ি খেয়ে পড়ে গেলেও নিজের রাইফেল দিয়ে সে গুলি চালাবার একটা ব্যর্থ চেষ্টা করে, কিন্তু এমন আনাড়ি হাতে সে কিছুতেই আর রাইফেল চালাতে পারে না। শেষ পর্যন্ত কোমর থেকে একটা মিলিটারি নাইফ বের করে সে এক জার্মানি সৈনিকের উপরে হামলে পড়ে। এরপর সেই ছেলেটার যে কি পরিণতি হয়েছিল তা হয়তো আমরা মুভির সামনে কোনো একটা সিনে দেখতে পাবো। এবার পরের সিনে দেখা যায় যে যুদ্ধবিরতির সময় জার্মানির সৈনিকরা লাশের স্তূপ থেকে মৃত সৈনিকদের কফিনে পুড়ে দাফনের ব্যবস্থা করছিল। সৈনিকদের কবরস্থ করার আগে তাদের সবার সমস্ত জিনিসপত্রের সাথে পোশাক পর্যন্ত খুলে নেওয়া হচ্ছিল, কারণ যুদ্ধের মাঠে তো কোনো কিছুই অপচয় করা যায় না। সৈনিকদের সব জিনিসপত্র তারা নিজেদের ঘাঁটিতে নিয়ে গিয়ে আবারও ব্যবহার উপযোগী করে তোলে। এমনকি ছেঁড়া ফাটা পোশাককেও সেলাই করে ঠিক করে নেওয়া হয়। মানে বুঝতেই পারছো ওই সময়ে যুদ্ধের পরিস্থিতিটা কতটা করুণ ছিল। যাই হোক, ঠিক এই দৃশ্যের পরে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা কয়েকজন জার্মান তরুণকে দেখতে পাই। সদ্য কলেজে ভর্তি হওয়ার পর পল বার্মার তার বন্ধুকে নিয়ে জার্মান আর্মিতে যোগ দিয়ে ওয়েস্টার্ন ফ্রন্টে যাওয়ার জন্য ফর্ম পূরণ করছে। যুদ্ধে যেতে পারাটা তাদের কাছে ব্যাপক এক্সাইটমেন্টের হলেও সামনে যে তাদের জন্য কি অপেক্ষা করছে তা সম্পর্কে তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না। শুধুমাত্র ঝোঁক আর আবেগের বশে তারা যুদ্ধের মতন এত ভয়ানক জায়গাতে কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর সেটা যে কত ভয়ানক প্রভাব ফেলেছে তা তো আমরা মুভির শুরুতেই দেখেছি। মুভির শুরুতে দেখানো ভীতু আর আনাড়ি ছেলেটাই ছিল পল বার্মার। যাই হোক, মিলিটারিতে যোগ দেওয়ার পর যুদ্ধে যাওয়ার আগে স্কুল অফিসারের জ্বালাময় স্পিচ শুনে তাদের মনের মধ্যে যেন আরো বেশি এক্সাইটমেন্ট কাজ করতে শুরু করে। মিলিটারিতে ভর্তি হওয়ার পর 4 বন্ধু পল, ক্রপ, ফ্রান্স এবং লুডউইককে তাদের পোশাক এবং জিনিসপত্র বুঝিয়ে দেওয়া হয়। এরপর তারা জার্মানি মিলিটারিদের খুবই রুড একজন সার্জেন্টের নেতৃত্বে ওয়েস্টার্ন ফ্রন্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রথমে তো তাদের বেশ মজাই লাগছিল, কিন্তু গাড়ির ভিতরে সার্জেন্ট তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেয় যে যুদ্ধ কোনো খেলার জায়গা নয়, বরং এই যাত্রায় প্রতি পদে পদে অপেক্ষা করছে মৃত্যু। এখানে সার্ভাইভ করতে হলে তাদেরকে কাদার মধ্যে ঘুমাতে হবে, দীর্ঘ পথ পায়ে হাঁটতে হবে এবং লাশের স্তূপের উপর দিয়ে হামাগুড়ি দিতে হবে। এভাবে সার্জেন্ট তাদেরকে কড়াভাবে যুদ্ধের অনুশাসন বুঝিয়ে দেওয়ার পরেও তারা তখনও যুদ্ধের ভয়াবহতাটাকে পুরোপুরি উপলব্ধি করতে পারে না। কিন্তু খুব দ্রুতই তাদের সামনে সেই পরিস্থিতি চলে আসে। রাস্তার মাঝেই তাদের গাড়ি থেকে নেমে যেতে হয়, কারণ আরেক রেজিমেন্টের আহত সৈনিকদের সরানোর জন্য গাড়ির খুব প্রয়োজন ছিল। এবার তাদেরকে পায়ে হেঁটে যাত্রা শুরু করতে হয়। তবে তার কিছুক্ষণ পরে তাদের খুব কাছে প্লেন থেকে একটা বোমা ফেলানো হয়। যদিও বোমার কারণে কারোর কোনো ক্ষতি হয়নি, কিন্তু এই এক বোমা বিস্ফোরণ দেখে পল আর তার বন্ধুরা ভড়কে যায়। বোমা বিস্ফোরণের পর সার্জেন্ট সবাইকে গ্যাস মাস্ক পরার আদেশ দিলেও পল সে মাস্ক পরতে কিছুটা দেরি করে ফেলে, যার ফলে সার্জেন্ট তাকে নাইট ডিউটি পর্যন্ত ওই মাস্ক পরার শাস্তি দেয়। এরপর ধীরে ধীরে পায়ে হাঁটতে হাঁটতে তারা অবশেষে ওয়েস্টার্ন ফ্রন্টের বাংকারের কাছে পৌঁছায়। মজার ব্যাপার হচ্ছে এই অল্পক্ষণে কিন্তু পলের যুদ্ধে আসার শখ প্রায় মিটেই গেছে। সেই সার্জেন্ট তার মুখ থেকে গ্যাস মাস্কটা খুলে তাকে খুব শীঘ্রই যুদ্ধের জন্য রেডি হতে বলে, কারণ পশ্চিমা শক্তির সাথে গোলাগুলি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবার সার্জেন্ট অন্য পাশে চলে যাওয়ার পর ক্যাট নামের একজন মধ্যবয়স্ক সোলজার এসে পলকে বলে মানুষের হাতে ক্ষমতা দিলেও মানুষও পশু হয়ে উঠতে শুরু করে। তোমাদের দলের সার্জেন্টেরও ঠিক একই দশা। যাই হোক, গোলাগুলি থামার পর সেদিন রাতে তীব্র বৃষ্টির মধ্যে সবাইকে বাংকারের পানি সেচ দিতে হয়। বৃষ্টি থামার পর রাতের বেলায় ক্রপ আর পল মিলে নাইট ডিউটি করতে থাকে। ডিউটির সময় পল দূর থেকে কারো নড়াচড়া আওয়াজ পায়।
ঠিক পর মুহূর্তেই হঠাৎ তার কপাল বরাবর একটা গুলি এসে লাগলে সে বাংকারের নিচে পড়ে যায়, কিন্তু মাথায় হেলমেট থাকার কারণে সেই যাত্রায় সে বেঁচে গিয়েছিল। তাদের এক সিনিয়র সোলজার এসে তাদেরকে কিছুটা সরে অবস্থান নিতে বলে, কারণ হেলমেটের রিফ্লেকশনের কারণে শত্রুরা অবস্থানের টের পেয়ে গেছে। মানে এই ছেলেগুলো যে ঠিক কতটা নারী তা তো তোমরা বুঝতেই পারছো। রাত গভীর হলে ডিউটিতে থাকা সোলজাররা হঠাৎ তীব্র ফায়ারিং এর সম্মুখীন হয়। দূর থেকে তাদের দিকে একের পর এক আর্টিলারি শেল এসে বাংকার ধসিয়ে দিতে থাকে। এই অবস্থায় চার বন্ধু কোনো মতে বাকি সোলজারদের সাথে বাংকারের পাটাতনে অবস্থান নেয়। সেই জায়গাটা তুলনামূলক সিকিউর হওয়ার কারণে তখনও সেটা ভেঙে পড়েনি, কিন্তু এটাই বা ভাঙতে কতক্ষণ। লুডউইক তো ভয়ের চোটে প্রায় কান্নায় করে দেয়। এই গোলাগুলির মধ্যে সে বাইরে বেরিয়ে পালিয়ে যেতে চাইলে সিনিয়র এক সোলজার তাকে আটকে দেয়, কিন্তু তবুও সে তার হাত ফসকে বাইরে দৌড় দিলে ঠিক তখনই সেখানে বেশ কিছু আর্টিলারি শেল এসে আঘাত হানে। এবার সেই বাংকারের পাটাতনটাও হুড়মুড় করে ভেঙে পড়তে শুরু করলে সৈনিকদের সবাই বাইরের দিকে প্রাণপণে দৌড় দেয়। পরের দিন সকালে পাটাতনের নিচে চাপা পড়া অবস্থায় পলের ঘুম ভাঙে। তার সমস্ত চেহারায় বালি, কাদা এবং কালিকুলি মেখে থাকার কারণে তাকে প্রায় চেনাই যাচ্ছিল না। এর মধ্যে তার বন্ধু ক্রপ আর ফ্রঙ্ক শেষে তাকে চিনতে পেরে কাদার স্তূপ থেকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে। পলকে উদ্ধার করার পর তাদেরকে আবারও আহত সৈনিকদের সাহায্য করার কাজে লেগে পড়তে হয়। গতরাতের ওই আর্টিলারি ফায়ারিং এ প্রচুর সৈনিক হতাহত হয়েছিল। পল কিছুটা স্বাভাবিক হয়ে ওঠার পরে তাকেও মৃত সৈনিকদের ওয়ার ট্যাগ কালেক্ট করতে লেগে পড়তে হয়। কয়েকজন সৈনিকের ট্যাগ কালেক্ট করার পর হাঁটতে হাঁটতে হঠাৎ তার পায়ের নিচে একটা ভাঙা চশমা পড়ে। এই চশমাটা ছিল তারই বন্ধু লুইডুকের। পল আরো কিছু দূর গিয়ে লুইডুকের ছিন্ন ভিন্ন লাশটাও দেখতে পায়। নিজের প্রিয় বন্ধুকে একদিনের মাথায় এভাবে শেষ হয়ে যেতে দেখাটা যেন তার কাছে কোনোভাবে বিশ্বাসযোগ্য ছিল না। আসলে এটাই হলো যুদ্ধের ময়দানের হার্শ রিয়ালিটি। চোখের পানি ফেলতে ফেলতে পল লুইডুইকের ট্যাগটাও কালেক্ট করে নেয়। তারপর আবারও তাকে কাজে ফিরে যেতে হয়। এভাবে যুদ্ধের ময়দানে আসার পর কয়েক মাস পার হয়ে যায়। 1918 সালের দিকে জার্মান স্টেট সেক্রেটারি ম্যাথিয়াস এজারবার্গের কাছে খবর আসে যে পশ্চিমা মিত্র শক্তিরা ফ্রান্সের প্রায় পুরোটাই ধীরে ধীরে নিজেদের হাত থেকে মুক্ত করে নিচ্ছে। স্রেফ গত কয়েকদিনের ব্যাটেলেই প্রায় 40,000-এরও বেশি জার্মান সৈনিক মারা গেছে। তাই এই পরিস্থিতিতে স্যারেন্ডার করে দেওয়াটাই হবে সবচেয়ে যুক্তি উপযুক্ত কাজ। তাই ম্যাথিয়াসও এই বিষয়ে জার্মান হাইকমান্ডের সাথে আলাপ শুরু করে। অন্যদিকে পল আর সেই পুরানো সোলজার ক্যাট ততদিনে বেশ ভালো বন্ধু হয়ে উঠেছে। একদিন যুদ্ধবিরতির মাঝে ঘোরার সময় তারা দুজনেই বেশ ক্ষুধার্ত ছিল। ক্যাট রাস্তার পাশে একটা ফরাসি বাড়ির ভিতরের থেকে হাঁসের ডাক শুনতে পেয়ে সেখান থেকে একটা হাঁস চুরি করার প্ল্যান করে। পলের সাহায্যে সেই বাড়িতে ঢোকার পর সে হাঁস চুরি করতে সক্ষম হয়, কিন্তু বাড়ির মালিক আবার কুকুর নিয়ে তাকে তাড়া করে। ফলে ক্যাট এবং পলকে প্রায় জান হাতে নিয়ে পালিয়ে আসতে হয়, কারণ ফ্রেঞ্চ লোকটা অনবরত তাদের দিকে গুলি ছুড়ে যাচ্ছিল। এভাবে জীবনের ঝুঁকি নিয়ে হাঁস চুরি করার পর তারা সবাই মিলে দারুণ এক ভোজ দেয়। এই সময়টাতে তারা সবাই ফ্রান্সের শ্যাম্পেন নামক শহরে অবস্থান করছিল। এই যুদ্ধবিরতির সময়টা তাদের জন্য স্বর্গ সুখের চেয়েও কোনো অংশে কম ছিল না, কারণ এতদিন যুদ্ধ করতে করতে তাদের উপর দিয়ে যে কি মানসিক ট্রমা গেছে সেটার কথা অবর্ণনীয়। লুইডুক মারা যাওয়ার পর পল, ফ্রেঞ্চ আর ক্রপের সাথে ক্যাট ও তার সঙ্গী তাদেনের খুব ভালোভাবে বন্ধুত্ব গড়ে ওঠে। ফলে অবসর সময়ে তারা সবাই একসাথে মিলে আড্ডা দিত। একদিন ক্যাট পলকে তার স্ত্রীর কাছ থেকে আসা একটা চিঠি পড়তে দেয়। মূলত ক্যাট অক্ষর জ্ঞান সম্পূর্ণ না হওয়ার কারণে চিঠিটা পড়তে পারছিল না। এবার চিঠিটা পড়তে গিয়ে পল জানতে পারে যে ক্যাটের ছেলে বেশ কয়েক বছর আগে মারা গেছে। আসলে ছেলের এই মৃত্যু শোক চাপা দিয়ে তাকে যুদ্ধক্ষেত্রে আসতে হয়েছিল, কেননা যুদ্ধের ডিউটির কাছে সমস্ত কিছুই অনেক ছোট মনে হয়। যাই হোক, এই অল্প সময়টা তারা খুব ভালোভাবে কাটালেও খুব দ্রুতই তাদের লাইফে আবারও একটা স্ট্রাগল ফিরে আসতে চলছিল, কেননা পরের দিন থেকে পশ্চিমা মৃত্যু শক্তি এবং জার্মানির মধ্যকার সিজ ফায়ার শেষ হতে চলেছে। পরের দিন তাদেরকে 60 জন তরুণ সৈনিকদের একটা দলকে খোঁজার দায়িত্ব দেওয়া হয়, যারা বেশ কয়েকদিন ধরে মিসিং রয়েছে। পল এবং তার সঙ্গীরা তাদেরকে খুঁজতে খুঁজতে রেল লাইনের ধারে বড় এক সরাইখানার মতন বিল্ডিং এ গিয়ে পৌঁছায়। অতঃপর পল সেখানে যা দেখে তাতে তার বুক থরথর করে কেঁপে ওঠে। 60 জন সৈনিকের সবাই সেখানে মৃত অবস্থায় পড়েছিল এবং তাদের লাশের উপরে মাছি আর পোকামাকড় ভন ভন করছিল। ভাইরে ভাই, যুদ্ধের এই সিনগুলো যে কতটা ডিস্টার্বিং তা আমাদের কল্পনার বাইরে।
ওদিকে ক্যাট এই পথ দিয়ে আসার সময় বুঝতে পারছিল যে এখানে বেশ কিছুটা সময় আগে গ্যাস অ্যাটাক করা হয়েছে। বাতাসে ভেসে আসা গ্যাসের গন্ধে সেটারই ইঙ্গিত দিচ্ছিল। পলের ডাক শুনে লাশগুলো দেখার পর ক্যাট বুঝতে পারে যে গ্যাস অ্যাটাকের সময় খুব দ্রুত নিজেদের গ্যাস মাস্ক খুলে ফেলার কারণে সব সৈনিকরা মারা গেছে। এখন এইভাবে যদি চলতে থাকে তাহলে আর কয়েক মাসের মধ্যে জার্মানি পুরোপুরি খালি হয়ে যাবে। কিন্তু জার্মান জেনারেলদের সেদিকে কোনো খেয়ালই ছিল না, বরং যুদ্ধের যাই পরিস্থিতি হোক না কেন শেষ পর্যন্ত যারা যুদ্ধ চালিয়ে যাবে। ফ্রান্সে থাকা জার্মানি সৈনিকদের সামলানোর দায়িত্বে থাকা জেনারেল ফ্রেডরিক্সও যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্ডার দেয়। ওদিকে স্টেট সেক্রেটারি আজারবার্গও কিন্তু বুঝতে পারছিল যে এই যুদ্ধে তাদের পরাজয় কেউ ঠেকাতে পারবে না, তাই বিনা কারণে এতগুলো জীবন ধ্বংস করে দেওয়ার তো কোনো মানেই হয় না। এর জন্য সে ট্রেনে করে ফ্রান্সে আসছিল যাতে উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে আবারও সিজ ফায়ার নিয়ে আলাপ করা যায়। কিন্তু জার্নিতে থাকার সময় তার ট্রেনের খুব কাছে একটা বোমা পড়লে তার ট্রেন থামতে বাধ্য হয়। এর কারণে আজারবার্গকে সেখান থেকে খুবই রিস্ক নিয়ে গাড়িতে করে কোয়ার্টারে পৌঁছাতে হয়। এদিকে রাতের বেলায় হঠাৎ ঘুম থেকে জার্মান সৈনিকদের ডেকে তোলা হয়, কারণ ফ্রেঞ্চদের পক্ষ থেকে কোনো ধরনের সিজ ফায়ার এগ্রিমেন্ট না হওয়ার কারণে আবারও তাদের সাথে যুদ্ধ শুরু হবে। অর্থাৎ পল এবং তার সঙ্গীদের জন্য আবারও অপেক্ষা করছে ভয়াল এক রাত। অন্যদিকে আজারবার্গও ফ্রান্সে পৌঁছানোর পর ফ্রেঞ্চ জেনারেলদের সাথে সিজ ফায়ার করার জন্য আলোচনার চেষ্টা করে, কিন্তু ফ্রেঞ্চদের পক্ষ থেকে মার্শাল ফচ তাকে সাফ জানিয়ে দেয় যে 72 ঘন্টার মধ্যে তাকে স্যারেন্ডার পেপারে সাইন করতে হবে, তা না হলে ফ্রান্স এবং তাদের পশ্চিমা মিত্র শক্তিরা কোনোভাবেই এই যুদ্ধ থামাবে না। অর্থাৎ এসবার্গের সামনে খুব কঠিন এক সিদ্ধান্ত অপেক্ষা করছে। যদি সে স্যারেন্ডার করে দেয় তাহলে বহু জার্মানি তরুণের প্রাণ বেঁচে যাবে, কিন্তু জার্মানিও যুদ্ধ থেকে ছিটকে পড়বে। তার কোন সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা সে এখনো ভেবেই পাচ্ছে না। অন্যদিকে জার্মান ফ্রন্ট লাইনে ততক্ষণ সৈনিকদের মার্চ শুরু হয়ে গেছে। কমান্ডারের আদেশে সব সৈনিকরা বাংকার থেকে উপরে উঠে ফ্রেঞ্চ বাংকারের দিকে মার্চ করতে শুরু করে। আগেরবারের মতো পল এবারও তার আশেপাশে বহু লোককে গুলি এবং বোমার আঘাতে মৃত্যুবরণ করতে দেখে, কিন্তু ভাগ্যক্রমে তার গায়ে কোনো আঘাত না লাগার কারণে সে বেঁচে যায়। শেষ পর্যন্ত ফ্রেঞ্চ বাংকারের কাছাকাছি গিয়ে তাদের দিকে সে একটা বোমা নিক্ষেপ করে বসে। এরপর সোজা বাংকারে নেমে কয়েকজন সৈনিককে বেয়নেট দিয়ে একাই খতম করে দেয়। শেষে আরো একজন সৈনিক তার উপরে হামলে পড়লে সে তাকে একের পর এক ছুরি আঘাত করে শেষ করে। যুদ্ধের এই স্ট্রেস যে তার মানসিক স্বাস্থ্যের উপরে কতটা বিরাট প্রভাব ফেলেছে তা দেখে সহজেই বোঝা যায়। তার সাথে ক্যাট সহ আরো কিছু সৈনিক ফ্রেঞ্চ বাংকারে ঢুকতে সক্ষম হলে তারা সবাই মিলে বাংকারের ভিতরে সমস্ত সৈনিককে খতম করে দেয়। তারপর তারা ফ্রেঞ্চ সৈনিকদের খাবারগুলোকে গোগ্রাসে গিলতে শুরু করে। কিন্তু হঠাৎ তাদের মাথার উপরে ছাদ থরথর করে কেঁপে উঠলে সবাই বাইরে এসে দেখতে পায় যে দূরে তাদের দিকে মৃত্যুমান আতঙ্কের মতো এগিয়ে আসছে বিশাল দুটি ট্যাঙ্ক। এবার ট্যাঙ্কগুলোকে তাদের কাছে পৌঁছানোর আগেই তারা সবাই সেদিকে গুলি করা শুরু করে, কিন্তু পরক্ষণেই ট্যাঙ্কের ভয়ানক গোলার আঘাতে তাদের প্রচুর সৈনিক খতম হয়ে যায়। এই হুড়াহুড়িতে পলের বন্ধু ফ্রান্স তাদের কাছ থেকে আলাদা হয়ে পড়ে। অন্যদিকে অভিজ্ঞ ক্যাট পলের সাথে নিয়ে হ্যান্ড গ্রেনেড হাতে করে ট্যাঙ্কের দিকে দৌড়াতে থাকে। এরপর ট্যাঙ্কের চাকার ভিতরে গ্রেনেড ফেলে তারা ট্যাঙ্কটাকে থামিয়ে দিতে সক্ষম হয়। এবার ট্যাঙ্কের আড়ালে কভার নিয়ে তারা বেশ কিছু ফ্রেঞ্চ সৈনিককেও গুলি করে শেষ করে দেয়, কিন্তু জার্মানদের মধ্যে বেশিরভাগ সৈন্য হতাহত হওয়ার কারণে ফ্রেঞ্চরা এসে তাদের উপরে তীব্র অ্যাটাক শুরু করে। হাতে ফ্লেম থ্রোয়ার গান নিয়ে তারা জার্মান সৈনিকদের পুড়িয়ে মারতে শুরু করে। অবস্থা বেগতিক দেখে জার্মানরা পালাতে শুরু করলে পল দেখতে পায় যে তার বন্ধু ক্রপ ফ্রেঞ্চদের হাতে স্যারেন্ডার করার চেষ্টা করছে, কিন্তু তারা খুবই নির্দয়ভাবে তাকেও পুড়িয়ে মারে। চোখের সামনে আর এক বন্ধুকে এভাবে শেষ হয়ে যেতে দেখলেও পলের কিছুই করার থাকে না, উল্টো নিজেদের যান বাঁচানোর জন্য তাকেও প্রাণপণে দৌড়াতে হয়। কিন্তু খুব কাছে একটা বোমা পড়ার কারণে সে কিছু দূর যায় হুমড়ি খেয়ে পড়ে। ওদিকে এসবার্গার জার্মান জেনারেলদেরকে স্যারেন্ডারের জন্য রাজি করানোর অনেক চেষ্টা করলেও জেনারেলরা কিছুতেই রাজি হতে চায় না, কিন্তু এসবার্গার আর একটা প্রাণও বিনা কারণে নষ্ট করতে রাজি ছিল না। তাই সে ফ্রেঞ্চদের সকল শর্ত মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সম্রাট কাইজারের কাছ থেকে অনুমতি চাওয়ার জন্য চিঠি পাঠানোর বন্দোবস্ত করতে বলে। ওদিকে ওয়েস্টার্ন ফ্রন্টে থাকা পল, ক্যাট এবং তার সঙ্গীদের সাহায্যে আবারও বাংকারে ফিরে আসে। এবার তারা ফ্রেঞ্চ অ্যাটাকের মোকাবেলা করতে না পেরে পিছু হটার সিদ্ধান্ত নেয়, কিন্তু কাঁধে এতগুলো অ্যামিনেশন নিয়ে দৌড়াতে পলের খুব কষ্ট হচ্ছিল। তীব্র গোলাগুলি আর বোমাবাজির মধ্যে সে আবারও গর্তে পড়ে কাদায় মাখামাখি হয়ে যায়। ইতিমধ্যে জার্মান রিইনফোর্সমেন্ট চলে আসার কারণে ফ্রেঞ্চরাও পিছু হটতে হটতে নিজেদের অ্যাটাক গুটিয়ে নিচ্ছিল। এই অবস্থায় একজন ফ্রেঞ্চ সৈনিকও একই গর্তে পড়ে যায়। পল তখন কিছু না ভেবে ছুরি দিয়ে ওই সৈনিককে একের পর এক আঘাত করে মারাত্মক জখম করে ফেলে,
কিন্তু লোকটা যখন মারা যেতে শুরু করে তখন তাকে দেখে পলের মনে তীব্র অপরাধবোধ জেগে ওঠে, কেননা লাইফে কোনোদিন সে নিজেকে এতটা নৃশংস দেখার কথা কল্পনাও করতে পারেনি। কিন্তু যুদ্ধের ময়দানে এসে তাকে এভাবে মনুষ্যত্ব বিসর্জন দিতে হলো। পল লোকটার মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে তার মুখ কাদা দিয়ে আটকে দেয়। শেষে লোকটাকে মরে যেতে দেখে সে তাকে বাঁচানোর চেষ্টাও করে, কিন্তু তাকে সে খুব খারাপভাবে জখম করে দিয়েছিল। শেষে লোকটা মারা যাওয়ার পর সে কাঁদতে কাঁদতে তাকে সরি বলতে থাকে। লোকটার পকেটে তার স্ত্রী ও সন্তানের ছবি পেয়ে পলের মন আরো ভেঙে যায়। এরপর সে লিটারেলি লোকটাকে জড়িয়ে ধরেই কাঁদতে থাকে। কিন্তু এত কিছুর মধ্যেও ফাইনালি সৈনিকদের জন্য একটা আশার খবর আসছিল। স্যারেন্ডারের ডিসিশন নেওয়ার পর এসবার্গ ফ্রেঞ্চদের দাবিপত্রে স্বাক্ষর করার জন্য জার্মান সম্রাট কাইজারের অনুমতি চেয়েছিল। সেই অনুমতি আসা মাত্রই সৈনিকদের মাঝে সেই খবর ছড়িয়ে পড়ে। অবশেষে তারা ঘরে ফিরে যেতে পারবে জেনে সৈনিকরা আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। ইতিমধ্যে পলও ব্যাটল গ্রাউন্ড থেকে ফিরে কোয়ার্টারের দিকে ফিরে এসেছিল। ফিরে আসার পর প্রথমে তার সাথে তাদেনের দেখা হয়। তাদেন তখন আহত সৈনিকদের সাথে মাটিতে পড়েছিল, কারণ তার পায়ে গুলি লেগে তার পা একদমই অবশ হয়ে গিয়েছে। তার সাথে দেখা করার পর পল হঠাৎ ক্যাটকে দেখতে পেয়ে আনন্দে চিৎকার করে ওঠে। তাদের গ্রুপের মধ্যে শেষ পর্যন্ত তারা দুজনই অক্ষত অবস্থায় বেঁচে ছিল। তারা দুজন মিলে নিজেদের খাবার নেওয়ার পাশাপাশি তাদেনের জন্য একটা সুপের বাটি জোগাড় করে। তারপর তারা সেটা তাদেনকে খাওয়ানোর জন্য নিয়ে যায়। কিন্তু এরপরে তাদেন স্যুপ খাওয়ার বদলে যা করে সেটা তারা কেউ কল্পনাও করতে পারেনি। সে নিজের গলাতেই একের পর এক কাঁটা চামচ দিয়ে আঘাত করে নিজের গলাটা কেচে ফেলে। ক্যাট আর পল অনেক চেষ্টা করেও তার গলার রক্তক্ষরণ আটকাতে পারে না। তাদেন জানায় যে তার জীবন এমনিতেই শেষ হয়ে গেছে, তাই এভাবে পঙ্গু হয়ে বেঁচে থাকার কোনো মানেই হয় না। আর এই কথা বলার পরপরই সে মৃত্যুর কোলে ঝলে পড়ে। তাদেনের এই করুণ মৃত্যুতে পল আরো বেশি ভেঙে পড়ে। কিন্তু ক্যাট তাকে বলে যে যুদ্ধ হলো জ্বরের মতো, কেউ সেটা চায় না, কিন্তু আপনা আপনি তা এসে পড়ে। যারা মারা গেছে তারা বরং নিষ্ঠুর দুনিয়া থেকে রেহাই পেয়ে গেছে, আর আমাদেরকে তাদের এবং এই নৃশংস যুদ্ধে স্মৃতি বুকে নিয়েই বেঁচে থাকতে হবে। ওদিকে এসবার্গের সিজফায়ারের প্রচেষ্টা অবশেষে অনেক কাঠখড় পোড়ানোর পর সফল হয়। যদিও সে মার্শাল ফচকে কিছু শর্ত শিথিল করার জন্য অনুরোধ করেছিল, কিন্তু ফচ এক বিন্দুও ছাড় দিতে রাজি ছিল না। তাই বাধ্য হয়েই এক প্রকার অপমান সহ্য করে জার্মানিরা এই চুক্তিপত্রে স্বাক্ষর করে। কিন্তু জার্মান জেনারেল নিজেও সাইন করার পরেও এই ব্যাপারটা নিয়ে ভীষণ ক্ষেপে ছিল। তার মনে হচ্ছিল যে তারা কাপুরুষের মতন ফরাসিদের হাতে স্যারেন্ডার করে দিচ্ছে। ফ্রান্সের সাথে এই সিজফায়ার চুক্তি কার্যকর হওয়ার সময়টা কিন্তু আরো 6 ঘন্টা পর থেকে শুরু হওয়ার কথা। আর ফ্রেডরিক্সও এই সময়টাতেই তার সহকারী বিক্সফোর্ডকে আদেশ দেয় যে যেন সে সমস্ত সৈনিকদের এক্ষুনি রিপোর্ট করতে বলে। তার মানে এই ফ্রেডরিক্স নিশ্চয়ই কোনো প্ল্যান আঁটতে চলেছে, যা আমরা একটু পরেই দেখতে পাবো। ওদিকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রান্সের সাথে চুক্তির কথা শুনে ক্যাচ আর পল ভীষণ খুশি হয়ে যায়। এই খুশিতে তারা একটা ভোজ দেওয়ার জন্য আবারও হাঁস চুরি করা প্ল্যান করে। কিন্তু এই একটা কাণ্ডই যে তাদের জীবন ওলটপালট করে দিতে যাচ্ছে সেই ব্যাপারে তাদের কোনো ধারণাই ছিল না। চুরি করার জন্য সেই বাড়ির গেটে যাওয়ার পর ক্যাচ এবার পলকে হাঁস চুরি করতে বলে, কারণ আগেরবার ক্যাটই সেখান থেকে হাঁস চুরি করে এনেছিল। পল সেই বাড়িতে ঢোকার পর হাঁসের খোয়ার পর্যন্ত পৌঁছায় ঠিকই, কিন্তু হাঁস বের করার আগেই বাড়ির মালিক এসে তাকে দেখে ফেলে। লোকটা তৎক্ষণাৎ দরজা বন্ধ করে দিয়ে রাইফেল আনতে চায়, কিন্তু পল কোনোভাবে পিছনের দরজা খুলে বেরিয়ে আসে, আর সে বেরোনো মাত্রই ক্যাটকে দৌড় দিতে বলে। এবার পিছন থেকে বাড়ির মালিক গুলি করতে থাকলেও কোনোভাবে তারা পালিয়ে বেঁচে আসে। তবে পল কিন্তু একেবারে খালি হাতে ফিরে আসেনি। সে হাঁস চুরি করতে না পারলেও ডিম নিয়ে এসেছিল, কিন্তু সেই ডিম ভেঙে যাওয়াতে ক্যাট সেটাকে কাঁচাই খেয়ে নেয় আর পলকেও সেটা খাওয়ায়। তবে তারা যখন পালিয়ে এসেছিল তখন বাড়ির মালিকের ছোট ছেলেটা তাদের দিকে যে অগ্নি দৃষ্টিতে তাকিয়েছিল সেটা তারা কেউ খেয়াল করেনি। ক্যাট যখন বনের মধ্যে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যায় ঠিক তখনই তার সামনে ওই ছেলেটা মৃত্যু দূত নিয়ে হাজির হয়। কিছু বুঝে ওঠার আগেই সে তাকে গুলি করে পালিয়ে যায়। গুলির আওয়াজ শুনে পল দ্রুত এসে দেখতে পায় যে ক্যাটের পেটে গুলি লেগেছে। পল তাকে কাঁধে ভর দিয়ে হাঁটতে শুরু করে, কারণ প্রথমে তারা দুজনে ভেবেছিল যে আঘাত হয়তো এতটা গভীর না। কিন্তু রাস্তায় আসতে আসতে ক্যাট ভীষণ দুর্বল হয়ে পড়ে, আর সৈনিকদের গাড়িগুলো তাদেরকে নিতে চায় না। তখন বাধ্য হয়ে পল তাকে ঘাড়ে করে মিলিটারি হসপিটালে নিয়ে আসে।
তবে সেখানকার ডাক্তাররা ক্যাটকে দেখা মাত্রই জানায় যে সে ইতিমধ্যে মারা গেছে। পল এই কথা কিছুতেই বিশ্বাস করতে পারে না, কারণ ক্যাটের পেটের ক্ষতটা খুব ছোট ছিল, কিন্তু ডাক্তার জানায় যে তার দিকে শুট করা বুলেটটায় বিষ মাখানো ছিল, আর সেই বিষের প্রভাবে সমস্ত অঙ্গ অকার্যকর হয়ে সে মারা গেছে। নিজের শেষ সঙ্গীও যে এভাবে মারা যাবে সেটা যেন পল কিছুতেই মানতে পারছিল না। প্রচন্ড শোকে সে এক প্রকার পাথর হয়ে গিয়েছিল। এদিকে জেনারেল ফ্রেডরিক্স তার প্ল্যান অনুসারে সব সৈনিকদের ডেকে পাঠানোর পর সে সবার উদ্দেশ্যে একটা বক্তৃতা দেয়। ফ্রেডরিক্স বলে ওঠে যে আমরা এখান থেকে প্রায় এক প্রকার কাপুরুষের মতোই আত্মসমর্পণ করে ফিরছি, কিন্তু আমি চাই আমাদের শেষটা অন্তত একটা ছোটখাটো বিজয় দিয়ে শেষ হোক। তাই আমরা আজকে সিজফায়ার শুরু হওয়ার আগে ফ্রেঞ্চদের উপরে একটা মরণ কামড় বসাবো। এই কথা শুনে সৈনিকরা যেন নিজেদের কানকে বিশ্বাস করতে পারছিল না, কারণ তারা ভেবেছিল যে জেনারেল হয়তো তাদেরকে বাড়ি ফিরে যাওয়ার কথা বলবে, কিন্তু সে যে সবাইকে আরো একবার মরণ ফাঁদের দিকে ঠেলে দেবে তা যেন কেউ কল্পনাও করতে পারেনি। কিছু সৈনিক তার কথায় তৎক্ষণাৎ সেখান থেকে চলে যেতে চাইলে তাদেরকে বিশ্বাসঘাতক ঘোষণা দিয়ে সেখানে গুলি করে মারা হয়। তবে পলের চোখে মুখে কিন্তু আর কোনো ধরনের এক্সপ্রেশন দেখা যায় না, কারণ এত কিছু ফেস করার পর সে এখন জীবন্ত লাশ হয়ে গেছে। তাই সে আবারও যুদ্ধে যাওয়াটাকে ভালো মনে করতে থাকে, কারণ তার কাছে এখন আর হারানোর কিছু নেই। এদিকে জেনারেলের প্ল্যান মোতাবেক নির্দিষ্ট সময়ে জার্মানিরা ফ্রেঞ্চ সৈনিকদের উপরে অ্যাটাক করার জন্য রেডি হয়। ওদিকে ফ্রেঞ্চরাও কিন্তু যুদ্ধ শেষ হয়ে গেছে ভেবে বেশ আরামায়েশেই ছিল। তবে তাদের কারোরই কোনো ধারণা ছিল না যে তাদের উপরে একটা ভয়ানক অ্যাটাক আসতে চলেছে। যেই মুহূর্তে তারা জার্মানি সৈনিকদের মার্চের শব্দ শুনতে পায়, ঠিক তখনই তারা অ্যালার্ট হয়ে যায়। সবাই দ্রুত রাইফেল আর মেশিন গান নিয়ে তারা গোলাগুলি শুরু করে দেয়। এই গোলাগুলির মধ্যেই আগের মতন পলের আশেপাশে সব লোক মারা গেলেও ভাগ্যক্রমে সে বেঁচে যায়, যার ফলে এবারও সে ফ্রান্স বাংকারের কাছে পৌঁছে যায় আর দ্য হ্যান্ড গ্রেনেড নিয়ে তা নিক্ষেপ করে। তারপর সে রাইফেল দিয়ে আশেপাশের ফ্রেঞ্চ সৈনিকদেরকে খতম করতে থাকে। তার মধ্যে যেন প্রতিশোধের এক তীব্র নেশা চেপে বসেছিল। এভাবে বেশ কয়েকজন সৈনিককে শেষ করার পর সে বাংকারের উপর থেকে গুলি করে কয়েকজনকে মেরে ফেলে। এরপর সে লাফ দিয়ে বাংকারে ঢুকে পড়লে একজন ফ্রেঞ্চ সৈনিকের সাথে তার হাতাহাতি শুরু হয়ে যায়, কিন্তু পল কোনোভাবে একটা ইট তুলে নিয়ে লোকটার মাথায় মেরে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়। কিন্তু তাদের মধ্যে আবারও ধস্তাধস্তি শুরু হলেই দুজনে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়তে থাকে। এবার আর পলের শেষ রক্ষা হয় না। সে উঠে দাঁড়ানোর পরে পিছন থেকে একজন ফ্রেঞ্চ সৈনিক তার বুকে বেয়নেট ঢুকিয়ে দেয়। অতঃপর পল অনেক কষ্টে কয়েক কদম হাঁটার পর বাংকারের দেওয়ালে হেলে পড়ে মৃত্যুবরণ করে। ফাইনালি এই মর্মান্তিক যুদ্ধের জার্নিটা এভাবেই শেষ হয়। পলের মৃত্যুর সাথে সাথে 11টা বেঁচে যায়, আর এরই মাঝে জার্মানি ও ফ্রান্সের মধ্যকার চুক্তিটাও কার্যকর হয়, অর্থাৎ ওয়েস্টার্ন ফ্রন্টের যুদ্ধ এখানেই শেষ। তবে যুদ্ধ শেষে বেঁচে থাকা সৈনিকরা যখন মৃত সৈনিকদের ওয়ার ট্যাগ কালেক্ট করতে থাকে, তখন একজন তরুণ সৈনিক পলের ডেড বডি দেখার পরেও তার ওয়ার ট্যাগটা কালেক্ট করে না। অর্থাৎ পল এতটাই স্ট্রাগলের মধ্যে দিয়ে এসে শেষে নির্মমভাবে প্রাণ হারালেও তার মৃত্যুটা অফিসিয়াল রেকর্ডসে কখনোই লেখা হবে না, যার অর্থ হলো পলের এই জার্নির প্রাপ্তি একেবারেই শূন্য। এভাবেই এমন এক ট্র্যাজেডিক এন্ডের মধ্যে দিয়ে এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। মুভির এন্ডিংটা আমাদেরকে উপলব্ধি করায় যে প্রথম বিশ্বযুদ্ধের সময় কতটা সহজে মানুষ প্রাণ হারিয়েছিল, অথচ তার বদলে তারা কিছুই পায়নি। প্রায় 17 মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছিল কেবল কয়েকজন শাসকের স্বেচ্ছাচারিতা এবং তাদের লোভের কারণে। আর তার ফলাফল যে কতটা লোমহর্ষক এবং মর্মান্তিক ছিল এই মুভিটা আমাদের সেটাই ফিল করিয়েছে। আর এখান থেকেই আমরা উপলব্ধি করতে পারি যে যুদ্ধ কখনোই কোনো জাতির জন্য সুখ নিয়ে আসতে পারে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।